স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বল প্রয়োগে সন্ত্রাসবাদ প্রতিরোধের শেষ কথা নয়, এর জন্য আইনের শাসনে আস্থা রাখতে হবে, প্রগতির চেতনা বিকাশেও কাজ করতে হবে। এসব নিয়ে আজকে আলোচনা কার অধিকার কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগ নেতাকে হত্যার দায়ে অভিযুক্ত পরোয়ানাভুক্ত একজন আসামি সংসদ সদস্য পদ রক্ষায় গতকাল সংসদ অধিবেশনে হাজিরা দিয়ে গেছেন। তাকে কেউ দেখেনি বলে দাবি করা হচ্ছে। আইন কি আসলে সবার জন্য সমান? আমি মনে করি একজন আইনজীবী হিসেবে অবশ্যই আইন সবার জন্য সমান, এবং এখানে ব্যর্থ যদি ঘটে সেটাও দেখার দায়িত্ব আমাদের। এই যদিটা কেমন জানি একটু বিএনপির মতো হইতেছে, যদি কিন্তু তবে স্বচ্ছ। কারণ তিনি আমি যদি একটু আপনাকে একটু আপনার নজরে আনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যে খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের খাতায় পলাতক ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা সংসদে হাজিরা দিয়ে গিয়েছেন গতকাল অধিবেশন কক্ষের সোমবার দিয়ে গেছেন। অধিবেশন কক্ষের 4 নম্বর লবিতে রাখা হাজিরা বইয়ে সই করেছেন তিনি, কিন্তু তাকে কেউ দেখে নাই। পুলিশের খাতায় তিনি এখনো পলাতক। দেখুন, এটা অসম্ভব নয়। এই জন্য বলছি যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আইনগতভাবে গ্রেপ্তারি পরোয়ানা আছে, এবং পরোয়ানাটা যেখানে সেই আবাসস্থল, যেখানে বাস করেন, সেইখানে এটা জারি হওয়ার নিয়ম। দ্যাট ইজ দি ল। এখন সেই জায়গার বাইরে হিজ মেম্বার পার্লামেন্ট, এটাও জানে সবাই। রাইট। প্রশ্ন হচ্ছে যে পার্লামেন্টের ভেতরে ঢুকে গ্রেপ্তার করার কিন্তু বাধ্যবাধকতা আছে বলে আমার নিজের ধারণা, ইটস নট বাই মাই পারসেপশন, যে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভবনের মধ্যে অ্যারেস্ট, এটা ভবন থেকে তো উনি বেরিয়েছেন, ভবন থেকে তো উনি বেরিয়েছেন। বেরিয়ে আসার পরে এটা হতে পারে যে তা উৎপেতে থাকে কেউ, যে এখান থেকে উনি আসে। এখন উনি কিভাবে, কোথা থেকে কিভাবে বেরিয়ে গেছেন সেটা তো আর আমি আপনি কেউ জানতে পারি না, জানতে পারি নাই সেটা ঠিক, কিন্তু আসলে আমরা পুলিশ বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানতে চাই আর কি, যে তারা আসলে জানতে চাচ্ছেন কিনা, নাকি না যেন তাদের দেখতে হয় তারা চোখ বন্ধ করে রাখছেন, যেহেতু তিনি সরকার দলের একজন সদস্য। দেখুন, আমি বলি প্রিভিলেজ যদি মেম্বার পার্লামেন্ট ভোটার জিনিস আছে, সেখানে যেরকম আমি যেটা জানি আর কি, সেটা হলো যে সংসদ চলাকালীন সময় সংসদ সদস্যের একটা প্রিভিলেজ আছে টু অ্যাটেন্ড দি পার্লামেন্ট। রাইট। সেই হিসাবে আমরা অনেক সময় আগাম জামিন নিয়েছি, যে যদিও আসামি সেখানে আগাম জামিন দিয়েছে এই পার্লামেন্ট সপ্তাহের জন্য, সেটা কিন্তু জামিন পাওয়া যায়। তিনি নেন নাই। এখানে এই পার্টিকুলার যে রানার কথা বলছে, সেটা কি প্রেক্ষাপটে কি হয়েছে আমি জানি না। আপনি যদি বললেন তার থেকে বলছি যে তার গ্রেপ্তারি পরোয়ানাটা কিন্তু যেখানে আবাসস্থল সেখানে গেছে, এবং এইখানে যে ঢাকায় যেখানে বা যেখানে আবাসস্থল থাকেন সেখানে গেছে কিনা আমি জানি। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আমি আপনাকে বলি, উনি প্রায় 2 বছর ধরে পলাতক রয়েছেন। 2 বছর ধরে তাকে পলাতক দেখানো হচ্ছে। সেই 2 বছর পরে এবার উচ্চ আদালত থেকে নির্দেশনা আসছে যে তাকে আসলে গ্রেফতার করে হাজির করতে হবে। তিনি আইনের, আমি জানি না তিনি একজন আইন প্রণেতা হয়ে তিনি কি করছেন, আমি 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 এটা আমার বোধের বাইরে। আমি ঠিক জানি না। তবে আমি যদি আপনি বলেন আইনের সবার চোখে আইন সমান, তাহলে আমি দাবি করব যে আমার নামে এরকম গ্রেফতারি পরোয়ানা হলো, আমাকেও যাতে পুলিশ না দেখে। না, সেটা তো অবস্থা পেয়ে আমি এটা বলেছি আপনাকে, যে আজকে যেটা আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করার যে আদেশের কথা বলছেন, সেখানে হলো যে এক্সিকিউটিং অথরিটি থেকে, অর্থাৎ কার এইটা নিয়ে আমাদের দেশের প্রচলিত আইন যেটা আছে ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসে, নো অ্যামেন্ডমেন্ট হয়নি, কোনো সংশোধন হয়নি। সেটা হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানার কারোর উপরে দিতে হবে, যে কোনো থানায় বা কোনো ব্যক্তির উপরে, যে পুলিশ অফিসার, যে তুমি বা যে সংস্থারই হোক না কেন, হি ইজ এন্ট্রাস্টেড টু অ্যারেস্ট হিম। সেই রকম সিচুয়েশন না হলে পরে যে কোনো পুলিশ তো ধরে ইব্রাহিম সাহেবকে, আমাকে বা আপনাকে ধরতে পারবে না। না, ঠিক আছে, সে পরোয়ানা জারির জন্য 2 বছর সময় যথেষ্ট কিনা, অন্যান্য ক্ষেত্রেও সেরকম হয় কিনা আমরা ঠিক জানি না। আমি জেনারেল ইব্রাহিমের কাছে একটু যেতে চাই, যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মোকাবেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজ সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সম্মেলন ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি একটি কনভেনশন করতে বলেছেন। সব জাতীয় যে রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে ডাকতে বলেছেন। অথচ গত সপ্তাহে টার্গেট কিলিং এর জন্য সরাসরি সরকারি দলকে দায়ী করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির কোন অবস্থান আসলে সরকারি দলের মেনে নেওয়া উচিত? জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিষয়ে আপনার দলের অবস্থানই বা কি? আপনাকে ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। অভ্যর্থনার ব্যক্তিরা যেমন বলছিলেন যে অনেকদিন পরে আসলেন, জি, আসলে আসা যাওয়াটা ঘন ঘন হচ্ছে না, কুলাবেও না, জি, তো তাই ধন্যবাদ। এবং দেশবাসী যারা অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা, আসসালামু আলাইকুম।
রমজানুল মুবারক, 16 রমজানের রাত্রিতে আপনারা দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে একটু বলে নিই, আমার সময় থেকে কেটে নিয়েন আপনি, তবে খুব কড়া ব্যক্তি, যে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন শ্রদ্ধেয় ব্যক্তি, বড় ভাইয়ের মতো তিনি এখানে আছেন। বৃহস্পতিবার দিন কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, জন্মদিবস, তার জন্যে প্রবীণ রাজনৈতিক দলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। ইতিহাসে 23শে জুন আবার আরো ঘটনার জন্য প্রসিদ্ধ, সেটা হচ্ছে পলাশীর প্রান্তরে বিশ্বাসঘাতকতা, সেনাপতির বিশ্বাসঘাতকতার কারণে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। আর এবছর আলাদা একটি তাৎপর্য যুক্ত হয়েছে, সেটা হয়তো আপনি চিন্তা করেন নাই, সেটা হলো, বা অনেকেই চিন্তা করে নাই, যে এই 23শে জুন তারিখটি রমজান মাসের হিসাবে 17ই রমজান, এবং 17ই রমজান হচ্ছে ইসলামের ইতিহাসের দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের দিবস। তো এটা এই বৃহস্পতিবারটা অনেক কিছু নিয়ে চিন্তা করার বিষয়। আজকে 16 তারিখ হলে, আজকে 16 রমজান হলে ও সেদিন তো 18 রমজান হওয়ার কথা। আজকে তো বুধবার, আজকে মঙ্গলবার স্যার। আজ মঙ্গলবার। আজকে তো আমরা কথা বলছি একটা 10টার সময় 1 তারিখ, রিপিট যারা দেখবে 2টায় আর সকাল 9টায় তারিখ বলবে। না না, ইউ হ্যাভ অলওয়েজ দি। ওকে, তো বৃহস্পতিবার হচ্ছে 23শে জুন, আচ্ছা, আর 17ই রমজান, আচ্ছা, বৃহস্পতিবার। আচ্ছা, তো এই কথাটা মনে করাই দিলাম এই জন্য যে আমরা তো দৈনন্দিন কথাবার্তা বলি, জি, এই কথাগুলো হারিয়ে যায়। আচ্ছা, আপনার যে কথাটা সেটার মধ্যে আমরা আসি। আপনি দুটো প্রশ্ন, আপনার প্রশ্নটা দুই ভাগে বিভক্ত, একটা খুব বড় ভাগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জাতীয় কনভেনশন করতে হবে, বেগম জিয়া বলছেন টার্গেট কিলিং এর জন্য সরকারি দল দায়ী, এবং এই সরকারি দলের মানে কোন অবস্থাটি আপনার মেনে নেওয়া উচিত বিএনপির ক্ষেত্রে, এবং কোনটি আপনার কাছে ভালো লাগছে, আর জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী বিষয়ে আপনার মত কি? তো আমি পরেরটা দিয়ে শুরু করি। জি জি। আমার মত হলো জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এখন শুধু বাংলাদেশে ছড়িয়ে আসে নাই, এটা পৃথিবীর অনেক জায়গাতেই ছড়িয়ে আছে সংক্রামক ব্যাধির মতো। এটা হলো 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে উগ্রবাদ, মিলিটেন্সি, টেরোরিজম, সন্ত্রাস, চরমপন্থা, এক্সট্রিমিজম, যেই নামেই ডাকেন, এগুলো কোনোদিন কোনোখানে কোনো প্রকারের সমস্যার সমাধান করে শান্তি আনতে পারে নাই। এবং মানুষ যেটাকে ইংরেজি ভাষা বলে ইনসার্জেন্সি, এগুলো হচ্ছে তার আগের একটা ধাপ। এই ধাপটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তখন দেশে আরো গুরুতর আকারে এই ধরনের অস্ত্রের ব্যবহার, শক্তির ব্যবহারের মাধ্যমে রাজনীতিকে অবদমিত করা, প্রশাসনকে অবদমিত করার যে পর্যায়, সেটা চলে আসে। তা আমি কোনো অবস্থাতেই এটাকে সমর্থন করি না, এবং একজন অত্যন্ত বিনীত গুনাহগার মুসলমান হিসাবে, অভ্যাসরত মুসলমান, ইংরেজিতে বলে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে বলবো, আমার বিশ্বাসও সেটাকে সমর্থন করে না। অর্থাৎ হত্যার মাধ্যমে, মানুষ অপহরণের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে, সে যেই হোক না কেন, আপনি বিচারের ক্ষমতা রাখেন না, আপনি বিচারক নন। তো সেই জন্য আমি এটাকে সমর্থন তো করি না। আর আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে এই রাজনৈতিক দলটির নাম বাংলাদেশ কল্যাণ পার্টি, এটা নিশ্চয়ই মনে করে না যে দেশে কল্যাণ হবে জঙ্গিবাদের মাধ্যমে, বা সন্ত্রাসের মাধ্যমে, বা এক্সট্রিমিজমের মাধ্যমে, বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে, বা গুমের মাধ্যমে। আমরা চাই আইনের শাসন, যে কথাটি ভাই বলছিলেন, আইন সকলের জন্য প্রযোজ্য। সঙ্গে একটু হালকা মেজাজে বলতে পারি, আইনের হাত লম্বা, কারোর জন্য বেশি লম্বা, কারোর জন্য কম লম্বা। তো সেই জন্য সব জায়গায় হাতটা যায় ধরতে পারে না আর কি। তো এটা সরকারি দলের কেউ হলে হাতটা হয়তো বা একটু ছোট হয়ে যায়, হাফ হাতা শার্ট হয়ে যায়, আর অন্য দলের হইলে হয়তো বা এটা লম্বা হয়ে যায়, ধরে ফেলে। তো যেটা আপনাকে বলছিলাম, তো আমাদের দলের অবস্থানটা আপনাকে পরিষ্কার করলাম। আমরা ছোট হতে পারি, কিন্তু বিশ্বাসটা আমাদের খুব প্রবল এবং কঠিন। এবং এটা আপনার কথা একটু আমি মানে সরকারের এই পিক এন্ড চুজটা কেন? সরকার দেখা যায় যে গাইবান্ধার লিটনকে গ্রেফতার করে, কক্সবাজারে আমানুর রহমান বদিকে গ্রেফতার করে, মন্ত্রীর মেয়ের জামাইকে গ্রেফতার করে, 7 জন চাকরিরত অফিসার সহ, আবার কাউকে কাউকে গ্রেফতার করে, কি বলে, মন্ত্রীকে চাকরি থেকে বরখাস্ত করে, কিন্তু আবার একে 2 বছর ধরে ধরতে পারে না। মানে সরকারের এরকম একটা মিক্সড পজিশন কেন আসলে? এটাকে আমরা কি সরকার বলবো না দল বলবো আমি ঠিক জানি না, কারণ সরকার এবং দল এই মুহূর্তে আসলে মিশে গিয়েছে। যেহেতু সরকারের প্রধান তিনি দলেরও প্রধান, সরকারের নীতি নির্ধারক যিনি প্রিন্সিপাল পলিসি মেকার, যিনি তিনি আবার দলেরও প্রিন্সিপাল পলিসি মেকার, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য এটা কার উপরে আপনি পলিসি মেকারদের প্রিন্সিপাল, পলিসি মেকারদের, এবং যে প্রিন্সিপালটা ওনারা রচনা করেছেন, এটা উনি এটা এক্সিকিউট করছেন। তো এটা আপনি কিন্তু সঠিকভাবে দেখেছেন, ধরেছেন যে এখানে 2 রকমের অবস্থান, পিক এন্ড চুজ আছে। এবং পিক এন্ড চুজটা কিন্তু সরকারি দল এবং বিরোধী দলের ক্ষেত্রে যেমন দেখা যায় ভিজিবল, উইদিন দি গভর্নমেন্ট পার্টি ভিজিবল। তো এটা মানুষে বলে যে যার যতটুকু কানেকশন সেটার উপর নির্ভর করে, এবং যার যতটুকু, এটা মানুষে বলে, আমি বলছি না। কিন্তু
আবার আমাকে যদি আদালতে নিয়ে প্রমাণ দিতে বলেন, ভাই তো বিখ্যাত প্রখ্যাত সম্মানিত আইনজীবী, আমি সেখানে বলবো ভাই এটা আমার কাছে প্রমাণ নাই, কারণ পারসেপশন তো প্রমাণ করা যায় না, মানুষের মনের ধারণাটা প্রমাণ করা যায় না, ডিফিকাল্ট। তো ধারণা হচ্ছে যে যার যত কানেকশন উইথ দ্য হাইয়েস্ট বস অর দ্য সেকেন্ড হাইয়েস্ট অর ফোর্থ হাইয়েস্ট, ফিফথ হাইয়েস্ট, তার উপরে নির্ভর করে ওনার কি হবে, গতি কি হবে। একজন সবেমাত্র এমপি হয়েছেন, নতুন আওয়ামী লীগে আসছেন, ওনার জন্য এই পরিস্থিতি না, অনেক পুরনো, অনেক টাকা পয়সা খরচ করছেন, বা অনেকে ত্যাগও স্বীকার করেছেন, দুর্ঘটনার শিকার হয়েছেন, যেমন কক্সবাজারের জেলার ওনার ঘটনা তো একরকম না। কিন্তু আমানুর রহমানও আসলে খুব যে আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা আমি জানি না, আমার ওটা তো শেষ করা হয়নি। আপনি এইটা যদি একটু বলেন যে আপনি আসলে কোন অবস্থানটাকে সঠিক মনে করছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় একটি সম্মেলন? এটা আমি বলি যে বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যদি আমি দুইজনকে বিচার করি, এবং দুইটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে যদি দুইজনকে বিচার করি, তাহলে উভয়ই সঠিক। ইনি বলছেন তোলা করছিস, উনি বলছেন তোলা করছিস। আমি সেটাতে গুরুত্ব কম দিয়ে বলতে চাই উভয়ের জন্য গুরুত্বটা কম, খালি আমার জোটের প্রধান নেত্রীর জন্য আমি গুরুত্ব কমাচ্ছি না, কিন্তু বরঞ্চ আমি ওইটাতে যাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, যে শাশ্বত একটা বাণী, যে কোনো সমস্যায় কিন্তু এত বড় একটা ক্রাইসিস যদি একটা জাতিতে আসে, সেই ক্রাইসিসটা সকলে মিলে সমাধান করাটাই ভালো। টেক এভরিবডি অন বোর্ড। তার মধ্যে দোষী যদি থাকে, সেই আলোচনার সময়, সেই সম্মেলনে কথা বলার সময় তো ওই দোষটাও আবিষ্কার হবে, যে ভাই আপনি তো এই কাজগুলো করেছেন, বা আপনার এই কর্মের কারণে এখানে প্রভাব বিস্তার হয়েছে। সমস্যা কিন্তু আওয়ামী লীগের একটা সমস্যা না, সমস্যা বিএনপির একটা সমস্যা, সেই বাংলাদেশ জাতির সমস্যা। বাংলাদেশ কল্যাণ পার্টি একলা সমাধান করতে পারবে না। আমি আওয়ামী লীগ অনেক বড় হলেও আওয়ামী লীগকে আবেদন করব, সরকারকে আবেদন করব, টেক এভরিবডি ইনটু কনফিডেন্স, সকলকে আস্থায় নিয়ে আপনি সমস্যাটা সমাধানের নিমিত্তে চেষ্টা করুন। বলয়ের বাইরে রাখা, আপনি যদি তাকে আপনার কনফিডেন্সের বাইরে রাখেন, তাহলে কিন্তু সে বিক্ষুব্ধ হয়। এটা আপনি আলেম ওলামা সমাজকে বলেন, এটা প্রফেসরিয়াল যারা শিক্ষকতা সমাজে আছেন, এভরিবডি হ্যাজ সামথিং টু কন্ট্রিবিউট, যে এই সমস্যাটা কেন। আপনি মেহরবানি করে খেয়াল করুন, যদিও আমি বিষয়টির সঙ্গে শতভাগ একমত কিনা আমি নিঃসন্দেহ নই, এই যে গত একদিন বা দুদিন আগে একটি ঘটনা ঘটেছে, 1 লক্ষ আলেম ওলামা স্বাক্ষর করে তারা বলেছে যে ইসলামের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ হারাম। হারাম, এটা তো আমিও চ্যানেল আইতে গেছিলাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেবের সঙ্গে একসঙ্গে বলছে যে আপনার মত কি। আমি আমার একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মত দিয়েছি যে দিন ইসলামের বক্তব্য এই, ইট ডাজন্ট সাপোর্ট, এটাকে কোনোদিন করে না। কিন্তু এই ফতোয়া দিয়ে যেটা করলো, এটা মনে করুন একটা অভিনব ব্যবস্থা। কিন্তু আমি এই অভিনব ব্যবস্থার থেকেও গুরুত্বপূর্ণ কথা তুলে ধরছি ওখানে একটা বাক্য। সে বাক্যটা হলো, এই যে সমস্যাটা, এই সমস্যাটা পুরোপুরি রাজনৈতিকও না, পুরোপুরি ধর্মীয় না, পুরোপুরি টাকা পয়সা সংক্রান্তও না। এটার জন্মস্থানটা মানুষের মনের মধ্যে হচ্ছে অনেকের ক্ষেত্রেই। এই ফাহিমের ঘটনাটাই দেখুন। তাহলে সেই মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমার 1860 সালের পুলিশ অ্যাক্ট বা 1832 সালের ক্রিমিনাল প্রসিজার কোড যথেষ্ট না। আপনি বলছেন উই হ্যাভ টু টেক, জাতির সকল বিবেকবান ব্যক্তিকে এবং রাজনৈতিক দলকে আপনি আস্থার মধ্যে নিয়ে একটি সম্মেলনের মাধ্যমে বিস্তর আলোচনা করে সম্মিলিত পদক্ষেপ। আমরা একটু আসবো আপনার কাছে, এবং আমি শুধু বেগম জিয়াকে একটু উদ্ধৃত করতে চাই। বেগম জিয়া বলছেন যে এই সন্ত্রাসবাদকে নির্মূল না করা গেলে, এই ফ্লোরিডার নাইট ক্লাবে 53 জন মারা যাওয়ার পর তিনি এই কথা বলেছিলেন যে এদের যদি সম্পূর্ণভাবে নির্মূল না করা যায়, তাহলে মানব সভ্যতার সকল অর্জন বিফল হয়ে যাবে। বাস্তব কথা, এটা উনি বলেছেন, আর অনেক লোকই বলছেন, কিন্তু উনি অনেক সিনিয়র, আপনি কোট করেছেন। বাট এটা কিন্তু বিবেকবান ব্যক্তিদের বক্তব্য, বাংলাদেশের অর্জন, অনেক 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 সভ্যতার অর্জন অনেক অনেক শক্ত করে আসলে থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাই। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে জাতীয় সংসদে ক্রসফায়ারকে জঙ্গি সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেছেন যারা আপনাদের শরিক দল আছেন, তাদের মধ্যে মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল। তারা বলছেন যে আসলে ক্রস ফায়ার করে এই জঙ্গি সমস্যার সমাধান করা যাবে না। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই বিচার বহির্ভূত হত্যাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা বিরতি নিয়ে ফিরে আসি, আপনার কাছে জানতে চাই আপনি আসলে কিভাবে দেখছেন। আমরা বিরতি নিয়ে ফিরে আসি, আপনার কাছে জানতে চাই। ফিরে এলাম। আজকে বাংলাদেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদকে সমাধান মনে করছেন না জোট শরিকরাই। মন্ত্রী রাশেদ খান মেনন এটা সমালোচনা করেছেন মঈনুদ্দিন খান বাদল, এবং অন্যরা তো সমালোচনা করছেনই যে এইভাবে বন্দুকযুদ্ধ করে আসলে। সংসদের সমালোচনা আলোচনা হবেই, স্বাভাবিক,
কারণ মাহিউদ্দিন খান বাদল এবং যার কথা বললেন একজন রাশেদ খান মেনন, জি। রাশেদ খান মেনন, তারা তো জোটের অংশীদার হিসাবে একজন মন্ত্রী একজন সংসদ। কথাটা হচ্ছে তার নিজের দলের দৃষ্টিভঙ্গি তারা ব্যক্ত করেছেন। যে কথাটা ব্যক্ত করেছেন এটা তো কেউ সমর্থন করি না আমরা। আমি কি সমর্থন করি, আপনি কি করেন, উনি করে, কেউ ক্রস ফায়ার সমর্থন করে। আমার একটি কথা এখানে আছে, ক্রস ফায়ারের জন্ম দিল কে, কোন সময় থেকে এই ওয়ার্ডটা ব্যবহৃত হলো। আমার এখনো মনে আছে যে আপনার 2001-এর পরে আমার পরিচিত খুব একটা আসলে খুব নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধা, কোন দলে সে জয়েন করে নাই, রতন চৌধুরী নাম, তো তাকে হত্যা করা হয়েছে। এখন সেটা কিভাবে হয়েছে, সেটা অভিনবভাবে হয়েছে। তাকে তার ছেলেকে হত্যা করে কিভাবে হয়েছে আমি যেটুকু জেনেছি। তো এই যে আমি দল মতের কথা বলছি, যে সময় হোক করছে তারা, সে একই এজেন্সি কিন্তু এখনো দেশে কাজ করছে, বাইরের তো কেউ না, ইন্ট্রুশন হয়, নতুন নতুন লোক আসতে পারে চাকরিতে, কিন্তু পলিসি বলেন বা অ্যাক্টিভিটি যেটা প্রোটোস অপারেটর যেটা বলে। আপনি কথাটি তুললেন বলে আমি একজন সামান্য সাংবাদিক হিসেবে আপনার কাছে প্রশ্ন করছি, আপনি কি খেয়াল করেছেন যে বিএনপি জন্ম হওয়ার পর থেকে বিএনপির যে কাজগুলি সমালোচনা আপনারা করছেন তার সবগুলি আওয়ামী লীগ করছে খুবই বাধ্য অনুগত ফলোয়ারের মতো, মানে প্রতিটি কাজ। মানে আমি দেখছি যে যেই কাজগুলি সমালোচনা করা, মানে সাম্প্রদায়িকতা থেকে শুরু করে এই বিচার বহির্ভূত হত্যা বা যে কোনো কিছু, এবং আবার বলছো আওয়ামী লীগ যে আমরা এটি বিএনপি থেকে শিখছি, এটি কেমন একটি কথা? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিখছি আওয়ামী লীগ বলতে হচ্ছে বিগত সরকার এগুলি করে গেছে, তার লিগেসি অফ দি পাস্ট হিসেবে বলা হতে পারে। আমি যেটা আপনি যে প্রশ্ন করছেন সেই জায়গাটা চলে আসতে চাচ্ছি যে আজকে প্রথম মির্জা ফখরুল ইসলাম এবং তার নেত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি যদি প্রশ্নটি করি যে জাতীয় কনভেনশন ডাকার আহ্বান যে বিএনপি জানিয়েছে, সরকারি দলে সাড়া দিবে কিনা? দুজনের ভিতরে কন্ট্রাডিকশন আছে। এই জন্য বলছি আমি একটা জিনিস একটু প্রেক্ষাপটে যেতে চাচ্ছি। এই সন্ত্রাসবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, এটা নিউ ডাইমেনশন আমাদের এই উপমহাদেশে যে এসছে, বিশেষ করে আমাদের এই দেশে এই কেবল শুরু হয়েছে এবং পাকিস্তান তো শেষ। তো এইটা কবে কিভাবে জন্মটা হয়েছে, জঙ্গিবাদ বলি, সন্ত্রাসবাদ বলি, এটা আমার এখনো আপনি হিস্টোরিক্যাল যেতে হয় যে আফগানিস্তান যখন সোভিয়েত ইউনিয়ন দখল করে রাখলো প্রশাসনিক ভাবে, সেই সময় তালেবান জন্ম দিল কে? আমেরিকা। এই সাম্রাজ্যবাদী শক্তি, আমি আমেরিকার নামই নাই বললাম, সমাজের শক্তি, তাদের নিজেদের স্বার্থে যে সোভিয়েতের সরাও। এই তালেবানের নেতা ছিল, আমরা সবাই তার নাম জানি, ওসামা লাদেন। তারপরে এই ফেজ যখন তাদের প্রয়োজন ফুরিয়ে গেল, লাদেন খারাপ হয়ে গেল। লাদেনের গোষ্ঠী তখন পাকিস্তানে আস্তানা করলো, সেখানে কিন্তু একটা ফান্ডামেন্টালিজমের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু তখন কিন্তু এটা বাধাগ্রস্ত হয়নি, পৃষ্ঠপোষকতা পেয়েছে। সিমিলারলি দেখে ইরাকের দিকে সাদ্দাম হোসেন কার তৈরি? আমেরিকার তৈরি। তাকে বানিয়েছে প্রেসিডেন্ট, সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট। যখন সে জাতীয়তার দিকে চলে গেল, একটা ইরাকি ন্যাশনালিজম গেল, তখন তাকে নিজের দেশের লোকদের হত্যা করা হলো। আপনি লোকে লিবিয়া, সেখানেও সেম, গাদ্দাফি কোথায় ক্রাশ করে, সেই জন্য তাকে হত্যা করা হলো। এই যে এবং এই যে আজকের আইএসএস যে সৃষ্টি, এই সৃষ্টি কার? আমি বলতে চাচ্ছি এটা হলো, এটা আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র। এই জন্য বলছি যে একটা ফান্ডামেন্টালিজম বলি বা মৌলবাদ বলি বা একটা উগ্র চিন্তা বলি, যে বলি না কেন, সৃষ্টি করে পৃথিবীতে দুইটি জিনিস দেখানো, যে মুসলিম আর ব্রুটাল স্যাভেজ, এই একটা প্রমাণ করা, আরেকটা হলো তাদের আধিপত্যতা রক্ষা করা মিডল ইস্টে অয়েল। রাইট। আমাদের দেশে এইটি প্রতিরোধ করার জন্য কি একটি জাতীয় কনভেনশন জরুরি? আমি আসছি সেই কথাই। কাজে সেই জন্য বলছি, এটা যদি স্বেচ্ছায় এবং স্বেচ্ছা বলে সব প্রতিরোধ বলে থাকেন, দুজনের কন্ট্রাডিকশন। খালেদা যে কিন্তু সেদিনকে যে বেগম জিয়াদেরা বলছেন, তার সাথে কিন্তু আজকের মির্জা ফখরুলের কথা মিলে না। তিনি বলেছেন যে এই সরকারি দল এইগুলি করাচ্ছে, আবার মির্জা ফখরুল জাতীয় কনভেনশনের কথা বলছেন। কাজে এইটা তারা একটা সেটেল করে আসে, তারপরে সে একটা জায়গায় আসুক সঠিকভাবে, যে আমরা মিলিতভাবে চাচ্ছি যে আমরা উই আর নট এগেইনস্ট ইট, আমরা কেন এগেইনস্ট হব? এখন আসেন ক্রস ফায়ার এবং জুডিশিয়াল, মিস্টার জুডিশিয়াল সম্বন্ধে আমার নিজের অভিমতটা বলছে, আমার ব্যক্তিগত। সেটা হচ্ছে যে আমরা, উনিও জানেন, আমার ইব্রাহিম সাহেব আপনিও জানেন, বিকজ ইউ আর কোয়াইট লার্নার, আপনি কাজ করেছেন কিছু। সেটা হলো যে প্রভিশন, যেটা
আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এটা আইনই বলা আছে। রাইট অফ প্রাইভেট মিনস ফর দ্য প্রপার্টি অ্যান্ড লাইফ, আপনি ইউ ক্যান গো টু দ্য এক্সটেন্ট অফ কিলিং। রাইট। সেইখানে আজকে যদি একটা এমন বলা হয়, করা হয় যে আপনাকে যে নিজে সেলফ ডিফেন্সে নিজের জীবন রক্ষার্থে যদি এটি মানে এটি একদমই পরিষ্কার যে আমি আমার নিজস্ব সেলফ ডিফেন্সের জন্য সেটি আমি করতে পারবো, কিন্তু হাত বাঁধা, বুকে জ্যাকেট দেওয়া 5 জন লোকের মধ্যে সেইটি আর আমরা আসলে কতটা বিশেষ করতে পারবো যাচ্ছি না। তো সেদিকে আমি হোয়াট আই এম সেইং যে এই সেলফ ডিফেন্স ব্যাপারটা একটা আছে এখানে। কি প্রেক্ষাপটে এই হাত বাঁধা অবস্থাতে রিমান্ড রিভার্সকেল এটা কেউ সমর্থন করবে না, কিন্তু কি প্রেক্ষাপটে কেন হলো এটা তো আমাদের আসলে সবারই দেখতে হবে। জেনারেল ইব্রাহিম, আমি আপনার কথা থেকে আসি যে সত্যি সত্যি যখন অস্ত্রের ব্যবহার অবদমিত করা মানে হয় না অনেক ক্ষেত্রেই, যখন আপনি মানুষের মুখের কথা এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার আপনারা দেন না, সেরকম ক্ষেত্রে সেরকম টার্গেট কিলিং হতে পারে বলে অনেকে মন্তব্য করেন যে গণতন্ত্র না থাকার ফলে টার্গেট কিলিং হচ্ছে। কিন্তু টার্গেট কিলিং প্রতিরোধ করা যে আসলে কঠিন বিষয় তা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 53 জনকে একসাথে আপনি বলছিলেন একসাথে মেরে ফেলাটা এটা আবার প্রমাণিত হলো। চাপাতি মাম হামলার মাধ্যমে হত্যা বন্ধে সরকারের কি করা উচিত একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি আমি ওই পূর্বের প্রশ্নটা একটু জের ধরে না বললেই নয়। আমি কিন্তু বেগম জিয়ার বক্তব্য এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশন কোনো মতেই দেখছি না। আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উনার 2-4 জন সঙ্গী, এই দুজনের বক্তব্য আপনি শেখ হাসিনাকে কোথায় পাইলেন? আমি বলতেছি, শেষ করি। জি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন বিএনপি জামাত এটা করতেছে। জি। তার মানে কি ওইটি উনি মানে খালেদা জিয়ার বক্তব্যটা শেখ হাসিনাকে জবাব দেওয়ার জন্য শুধু আপনি একটা আঙ্গিক সেটা, মানে 2 নম্বর হচ্ছে এটা যদি মনে করেন যে শুধু তর্কের খাতিরে মনে করি যে আওয়ামী লীগ করাচ্ছে, তাতে কি মানা আছে কোনো সম্মেলন করা যাবে না? না না, আপনি যদি মনে করেন জিনিসটা আওয়ামী লীগ করছে তাহলে আওয়ামী লীগের সাথে কি সম্মেলন করবেন? আপনি সম্মেলন সরকার ডাকবে, কেন আওয়ামী লীগ কি করে? সরকার যদি পারে ঘোষণা দিয়ে করছে। আসেন মানে আমরা একটু দেখি যে যদি বেগম জিয়া ঘোষণা দিয়ে করছে না, উনি অভিযোগ করছেন যে আওয়ামী লীগ করছে, কিন্তু আওয়ামী লীগ তো ঘোষণা দিয়ে বলছেন। আপনি কি এর মধ্যে কন্ট্রাডিকশনটা দেখছেন না? না, এখানে কন্ট্রাডিকশন তো নাই, এখানে উদার একটি আহ্বান আছে বরঞ্চ যে মির্জা ফখরুল আলমগীরের আজকের বক্তব্যে আছে, কিন্তু বেগম জিয়ার বক্তব্যের মধ্যে সেটি দায়টি পুরোপুরি সরকারের উপরে চাপানোর চেষ্টাটাই আছে। আমরা সমস্যার সমাধান যদি চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জি বিএনপি এবং আওয়ামী লীগের পরস্পর প্রতি দোষ যদি দিয়েও থাকেন, তাতে কোনো বাধা নাই যে আমরা সম্মেলন করতে পারবো না। আমরা সম্মেলনের মাধ্যমে পুরো জাতিকে সংশ্লিষ্ট করে সমস্যাটা সমাধান করা, এটাই হচ্ছে কিন্তু মূল প্রতিপাদ্য। এখন আপনার পরের প্রশ্ন আসেন। জি, আমি পরের প্রশ্ন হচ্ছে টার্গেট কিলিং প্রতিরোধ করা যে কঠিন বিষয়, তাই আমেরিকাতে একসাথে 53 জন মানুষ মারা যাওয়াতে সেটি মনে হলো কিনা? প্রেসিডেন্ট ওবামা বলেছেন আমেরিকা একটা গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে, এটা তো বাস্তব। তো প্রেসিডেন্ট ওবামা একটু আবেগপ্রবণ হয়েছেন, আবার একটুখানি উত্তেজিতও হয়েছেন এবং বলেছেন যে আমি আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছি আমেরিকায় গান কন্ট্রোল অ্যাক্ট পাস করতে এবং এটা নিয়ন্ত্রণটা যেন কঠোর করা হয়, কিন্তু বেশ কিছু সংখ্যক আইন প্রণেতা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রদেশের রাজ্যের ওরা বিরোধিতা করছে দেখে আইন প্রণেতারা যারা মেরেছিল তাদের কি করছে একটু বলেন। হ্যাঁ, তো না, এটা হচ্ছে they have been killed where? যখন আপনি জিম্মি, যাদেরকে জিম্মি করে ফেলছে তাদেরকে উদ্ধার করার নিমিত্তে অভিযান পরিচালনায় কি করবেন? এগ্রিড, এটাতে কেউ মানা করছে না, এটা সব জায়গায় হয়েছে। প্লেন যখন হাইজ্যাক হয়ে যায়, প্লেনকে উদ্ধার করতে, মানুষকে বাঁচাতে সেখানে অভিযান চালালে অনেক লোক মারা যায়। এটার সঙ্গে ক্রস ফায়ারের মিল হচ্ছে না। আর আপনি প্রশ্ন করেছেন টার্গেট কিলিং এর। টার্গেট কিলিং নিয়ন্ত্রণ করা কঠিন, এটা মাননীয় মাননীয় মহাপরিচালক সাহেব, ইন্সপেক্টর জেনারেল সাহেব বলেছিলেন যে, এবং বেশ কয়েক বছর আগে বোধহয় মন্ত্রী সাহারা খাতুন মহোদয় বলেছিলেন যে ঘরে ঘরে ব্যক্তি তো পাহারা দেওয়া সম্ভব না। তো এখন টার্গেট কিলিং যাদেরকে করছে তাদেরকে প্রত্যেককে কি আপনি পাহারা দিতে পারবেন? এটা বাস্তবতা। তাহলে অনেকটা এরকম দাঁড়ায়, একটা পুকুরে মাছ থাকে, সবগুলো মাছকে আপনি রক্ষা করতে পারবেন না, এবং সবগুলা মাছকে মারার জন্য আপনার আবার অনেক গুলির দরকার নাই। আপনি যদি পুকুরের পানিটাকে দূষিত করে ফেলেন তাহলে মাছগুলো অটোমেটিক্যালি মরে যায় অক্সিজেনের অভাবে। তাহলে একটা সমাজে ওই পরিবেশ এবং ওই পরিস্থিতি আনতে হবে যেখানে টার্গেট কিলিংটা একটা অপশন না হয় এবং জনগণ আপনাকে সহযোগিতা করে। টার্গেট কিলিং এই পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে তো আসলে বিভক্তিটাই বড় কারণ দাঁড়াচ্ছে। এই বিভক্তি দূর করার কোনো বিভক্তি দূর করবে এবং বিভক্তি, আমি মনে করি সাম্প্রতিক সবচেয়ে বড় কারণ বিভক্তি শব্দটা কিন্তু 2.5 বছর ধরে পরিচিত না, আর অনেক লম্বা শব্দ ধরে বাংলাদেশ বিভক্তির পথে হাঁটছে।
আমি আপনার কাছে নিবেদন করব, ভাইয়ের কাছে নিবেদন করব, সম্মানিত শ্রোতামণ্ডলীর কাছে নিবেদন করব যে আমাদের এই মুহূর্তের সাম্প্রতিক কালের সবচেয়ে বড় কারণ কিন্তু 2014 সাল থেকে 2014 সাল থেকে যে পদ্ধতিতে পার্লামেন্ট গঠিত হয়েছে, যে পদ্ধতিতে পার্লামেন্ট সদস্যগণ, আজকের পেপারে ছিল একটা কিন্তু কথা, জনাব ইব্রাহিম আমি আপনার এই যুক্তিটা মানার ক্ষেত্রে 2014 সাল থেকে যে পদ্ধতিতে পার্লামেন্ট গঠিত হয়েছে, যে পদ্ধতিতে পার্লামেন্ট সদস্যগণ, আজকের পেপারে ছিল একটা কিন্তু কথা, জনাব ইব্রাহিম আমি আপনার এই যুক্তিটা মানার ক্ষেত্রে আমার একটু কষ্ট লাগে হচ্ছে এই কারণে যে 2014 সালের পর থেকে অনন্ত বিজয় মারা গেল, 2014 সালের পর থেকে প্রফেসর সিদ্দিকী মারা গেলেন, 2014 সালের পর থেকে খিজির আয়াত খান মারা গেলেন, তাদের সাথে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে কি সম্পর্ক আসলে? না 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 না, তাদেরকে তো মারা হয়েছে এবং 5 জানুয়ারি নির্বাচনে মারা হয়েছে বলি নাই। আমি আপনাকে উদাহরণটা দিচ্ছিলাম পুকুরের পানির সঙ্গে। যে পরিবেশ এবং পরিস্থিতিটা যদি আপনার অনুকূল থাকে, আমি মনে করি এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি সরকারের অনুকূল না, কারণ সরকার ওই দুর্বল জায়গাটায় আছে যে আমি তো নির্বাচনটা আমার সঠিক হয় নাই, আমি বাধা দিয়েছিলাম, সাংবিধানিক ভাবে আমি নির্বাচন করছি, তাহলে পরিবেশটা কিন্তু উন্নত হতো। আমরা এটা বিরতি সেই সরকারের এই দুর্বলতার দায় বিএনপি সহ আপনারা কেন নেবেন না? আপনারা তো নির্বাচন বর্জনের ডাক দেন না, আপনারা নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছেন। আপনারা নির্বাচন প্রতিহত করেছেন, যারা নির্বাচন করতে চেয়েছে তাদেরকে মেরে ফেলেছেন। আপনি যদি সকল রাজনৈতিক দলকে, বাংলাদেশের 40টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং আরো 120টি অনিবন্ধিত রাজনৈতিক দলকে দোষী করেন, আমিও সেই দোষের ভাগ নিতে প্রস্তুত। কিন্তু আমি ফরিং হইয়া তো সারা বনের রাজ্যের পশু পাখির দায়িত্ব নিতে পারবো না। কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি যে এই সরকারকে মূল দায়িত্বটা নিতে হবে। জনাব নূরে আলম সিদ্দিকীর আপনি আজকে থেকে 3 দিন আগে মানব জমিন কলামে খুব সুন্দর করে লিখেছেন এটা, সাবধান মানুষ শেখ হাসিনা, রাইট, যে স্কোয়ারলি ব্লেম এবং রেসপন্সিবিলিটি লায়াবিলিটি সব আপনার কাঁধে পড়বে। আপনি এখন জাতীয় কনভেনশনের দাবি জানাচ্ছেন 2012 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছেন যে আসেন আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করি, টেলিফোন করে দাওয়াত দিচ্ছেন বেগম জিয়াকে, তিনি হরতাল করার জন্য আসছেন না, মানে উনি আর কি করতে পারতেন? হাওয়েভার আমরা এখানে এখন তো সম্মেলনের সমাধানটা আবেদনটা দিয়েছে, স্পেসিফিক প্রসঙ্গটা হচ্ছে বলেন আপনি সন্ত্রাসবাদ, উগ্রবাদ, আপনি আমাকে বলবেন যে টেলিফোনেরটা ছিল কিন্তু নির্বাচনের আলোচনা। আপনি বলেছিলেন যে আলটিমেটাম দিয়েছিলেন যে আপনি, আচ্ছা ঠিক আছে, আলটিমেটাম দিয়ে যদি ফেল করে থাকে তো ইউ সে ইট ইজ এ ফেলিওর। না, আলটিমেটাম দিয়ে ফেল করে নাই, আলটিমেটাম আপনি দিবেন যে আপনি এটা আলোচনা না করলে হরতালটা চলবে, তার মধ্যেই ফোন করেছেন যে আসেন আমরা আলোচনা করি, তখন তিনি গেলেন না। এটা তো ছিল নির্বাচন প্রসঙ্গে, আমি তো আপনার সঙ্গে দ্বিমত করছি না। তাহলে নির্বাচন প্রসঙ্গে মাননীয় শেখ হাসিনা দাওয়াত দিয়েছিলেন, মাননীয় খালেদা জিয়া সেই দাওয়াতটি ওই মুহূর্তে গ্রহণ করেন না, স্থগিত রেখেছেন। আপনি জোটের নেত্রী বলবেন যে এটি হচ্ছে সরকার ইচ্ছা করে করছেন, অন্যদিকে বলবেন যে আসেন আমরা কনভেনশন করি, আপনি এর মধ্যে কোন রকম কোন আলাদা দেখবেন না। আমি জানি না এটা কেমনে, না না আমি আলাদা পুরোভাবে আলাদা দেখছি না। আমি বলছি যে টার্গেট কিলিং কোনোদিন সমর্থনযোগ্য নয়, টার্গেট কিলিং এর পক্ষে আমরা কেউই নই, কিন্তু টার্গেট কিলিং সমাধানের একটা অন্তত গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিবেশটাকে আপনি সহনশীল করেন। কিন্তু বেগম জিয়া বলছেন যে টার্গেট কিলিং আসলে সরকার করছে। আচ্ছা যাই হোক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এমন তো সম্ভব না, হইতেও পারে, এটা হইতেও পারে সরকার কি হুকুম দিয়ে করে ভাই? সরকার কি এই ক্রসফায়ারের হুকুম নিজে দিছে? লিখিতভাবে কোন অর্ডার এই বাংলাদেশে দেখাতে পারবে? বাংলাদেশে ফাহিমকে মারার হুকুম সরকারের পক্ষ থেকে দিয়েছে কিনা সেটি অবশ্যই কোনোদিন দেয় না। চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আজ অন্তত এই একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, ক্যান এনিবডি সে আই হ্যাভ সাইনড অ্যান অর্ডার? রাইট। আপনার এই যুক্তি হয়তো অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আদালতে দিবেন যে এরকম পেট্রোল বোমা মারার কোনো অর্ডারও আসলে বেগম জিয়া বা কর্নেল ইব্রাহিম, জেনারেল ইব্রাহিম দেন নাই। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে আমরা জানতে চাইবো যে টার্গেট কিলিং বন্ধে পুলিশ কর্মকর্তারা জেলা জেলা জনসাধারণের হাতে বাঁশের লাঠি তুলে দিচ্ছেন, নিরাপত্তার জন্য পুলিশ জনতার উপর নির্ভর করতে চাইছে কেন? পুলিশ কি তবে আমরা ব্যর্থ বলবো? ব্যর্থ এবং ব্যর্থ যে জনগণকেই তার নিজের দায় নিজের নিতে হয়। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আপনার কাছে সেটি জানতে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, টার্গেট কিলিং বন্ধে পুলিশ কর্মকর্তারা জেলা জেলা জনসাধারণের হাতে বাঁশের লাঠি তুলে দিচ্ছেন। পুলিশ এতটা ব্যর্থ হলে আমরা কিভাবে ভরসা করবো? আমরা যদি নিজেরা নিজেদের রক্ষা করতে চাই, তাহলে এই অবস্থাটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হবে না, তাহলে আমরা কি করে জানি যে এই অস্ত্র তুলে দেওয়া এটাও একরকম অস্ত্র, বাঁশ লাঠি? দেখুন, আমি জিনিসটা এভাবে অন্যভাবে দেখছি। তার আগে একটা কথা বলতে চাই, সেটা আমি একটু আগে যে কথা বলে সেটা শেষ করিনি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক দেশীয়ভাবে একটা আন্তর্জাতিক চক্রের প্রতিফলন হয়েছে দেশে, যে একটা হেট্রেড টু দ্য মুসলিমস। এইটার থেকে কিন্তু আজকের এই যে টার্গেট কিলিং মানে কি হলো, এখানে দেখেন আপনি লুক এট দি সিনারিও, এই প্রেক্ষাপটে কি হচ্ছে, কি টার্গেট কিলিং যেতে বলছেন, পাদ্রী ইনোসেন্ট লোক, সে কিছু পলিটিক্স করে কিছু না, পুরোহিত,
ওই মঠের ইয়ে কিন্তু কিন্তু আপনি তো জেনারেল ইব্রাহিমের কথাটাও ফেলে দিতে পারেন না। দেশে আজকে গণতন্ত্রের একটা অবস্থানে, আপনি জানেন কয়েকদিন আগে উনাদের একজন জোট এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, উনারা একটা ইফতার পার্টি করতে পারেন নাই এখানে, কেন জানি না, হঠাৎ করে উনাদেরকে করতে মানা করছে কেন জানি না, মানে এর কোনো ব্যাখ্যা নাই। এবং নানাভাবে উনাদের বিরুদ্ধে হামলা মামলা, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে যা যা কিছু করা হয়েছে, সেই ক্ষেত্রে মানে একটা স্বাভাবিক পরিবেশ তো নাই। এটা জেনারেল ইব্রাহিম যতই ভদ্রভাবে বলতে চেষ্টা না করুন, আসলে তো একটি স্বাভাবিক গণতান্ত্রিক পরিস্থিতি এই দেশে নাই। এটা তো এখানে আপনার অভিব্যক্তি এক একজনের না, মানে এটা জেনারেল ইব্রাহিমের কথা কি আপনি মানে আমি জানি না, মানে আপনি কি আমি সেটাকে একদম আপনার যে প্রশ্ন সেটা উত্তরটা দিই আমি। টার্গেট যে বলছে ইনোসেন্ট, এদেরকে টার্গেট করবে কেন? এটা একটা অভাব সৃষ্টি করতে চাচ্ছে যে এখানে সাম্প্রদায়িক, যেটা আমরা বঙ্গবন্ধুর আদর্শ, যেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই সাম্প্রদায়িকতার দিকে চলে যাচ্ছে। একটা আপাত সৃষ্টি করতে চায় যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এইটা সৃষ্টি করার জন্য এই ইনোসেন্ট পিপল, এই পাদ্রী বলেন, ওই পুরোহিত বেড়েদেরকে দেখে করা হচ্ছে, যারা কোনো রাজনীতি সম্পৃক্ত নয়। এখন এরা যখন মারা যান তখন আসলে মানে দেশের আসলে কাকে দায়ী বলে মনে হয়, বা কারা বেনিফিশিয়ারি হন, কারা বেনিফিশিয়ারি? আমি সেখানে এখন যেটা হলো, তার ফলে যেটা প্রয়োজন, যে লোকটি বৌদ্ধ গ্রামের ভিতরে একজন পুরোহিত, একটা মন্দিরের, তাকে হত্যা করা হয়েছে, গরিব মানুষ। সেখানে যদি আমি জনসচেতনা, জনপ্রতিরোধ, জনসচেতনতা, দুইটা জিনিস একসঙ্গে যদি করতে পারি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে সম্ভব নয়। সেখানে জনসচেতনা, গণপ্রতিরোধ করার জন্য ওই বাঁশের লাঠি বলেন, যাই বলেন, এটা সিম্বলিক যে একটা গণসচেতনা, গণপ্রতিরোধ করতে হবে এদের বিরুদ্ধে, যাতে করে এরা স্কেপ করতে না পারে, পালিয়ে যেতে না পারে, তাদেরকে প্রতিরোধ করে জনগণ, তারা এই ধরনের কাজ করতে সাহসী করে। কিন্তু আমরা কি একটা অনুরোধ করতে পারি যে যে পরিমাণ আপনি যদি একটু খোঁজ নেন, আপনি বার কাউন্সিলের দীর্ঘদিন আপনি এর সঙ্গে আছেন, আপনি যদি একটু খোঁজ নেন যে সারা দেশের আইনজীবীরা কি বলছেন, যে বিরোধী রাজনীতি করেন বা আওয়ামী লীগের সাথে একটু বিরোধিতা আছে, তাদের বিরুদ্ধে যে মামলা আছে, তারা যে পালিয়ে থাকতে হচ্ছে তাদের বাসা থেকে, সেটি কি আসলে একটি ঐক্যমত্যের বাঁশের লাঠির করে তুলতে পারবে কিনা? রাজনৈতিকভাবে সাংঘাতিকভাবে ব্যবহার করতে হবে। আমি যেটা বাঁশের লাঠি যে একটু আগে বললাম, প্রতিরোধ, আর আপনি যেটা বলছেন মামলাগুলো বিভিন্ন, আমি আগেও বলেছি, আমি তো আমার যেটা সেই উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ ল কথা বলতে হবে, কি প্রেক্ষাপটে কি বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা আমাদের লিগ্যাল প্রসেসে যদি দেখা যায় একটা কেস অফ হ্যারাসমেন্ট হয়, তাহলে কিন্তু আইনের ব্যবস্থা আছে এটাকে কোর্টের সামনে এনে দেখানো যে হ্যারাসমেন্ট কি করে হলো। ইন দ্যাট কেস কোর্ট সেটাকে ইব্রাহিমের ক্ষেত্রে হলে হয়তো তিনি আপনার কাছে আসতে পারলেন আপনাকে, কিন্তু যেটি সাধারণ গ্রামের মানুষের কাছে অজ্ঞাতনামা বলে যাদের নাম করা হচ্ছে, তারা তো আসলে অজ্ঞাতনামা কাদের বলা হয়েছে সেটা তো আজকের থেকে না। আমি একটা ছোট সম্প্রদায়, আপনি নুরিয়া সাইদের মৃত্যুর কথা জানেন, মনে আছে ইরাকের? সিমিলার ওয়েতে একটা স্টাইলে একটা হত্যাকাণ্ড হয়েছে ভোলাতে, একটা মুক্তিযোদ্ধার সন্তান আমার কাছে দেখা করে গেছে, যে এমনি কোর্ট চেম্বারে, যে তুমি যেও না, অবস্থা ভালো না, 2001-এর পরে কথা বলছি, সে বলে গেছে, যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করেছে, করে এমনি শারীরিক অত্যাচার করার পর জিপের পেছনে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় টেনে, হি ওয়ান্টেড টু হ্যাভ, পানি চেয়েছে, পানি দেওয়া হয়নি, তো হি ওয়াজ কিল্ড। এই টার্গেট কিলিং বলে এগুলি কি পরে এনকাউন্টার করে, এই জন্য বলছি আমি যে এইগুলি, আমি বলি না এটা আমি এক্সাম্পল হিসাবে বলছি না, এই ধরনের নৃশংসতা আমাদের দেশে হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। আমরা দেখছি যে জেনারেল ইব্রাহিমের ওই বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে। আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরছি জেনারেল ইব্রাহিমের কাছে। বাংলাদেশে জেনারেল ইব্রাহিম, আপনি অনেকগুলো বিষয়ে আসলে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ সম্পর্কে অ্যাডভোকেট ইউসুফ হোসেন ওমান যা বলছিলেন, সে বিষয়ে আপনি নোট নিচ্ছিলেন মনে হচ্ছিল। আপনি আমার পিছটা পুরা খালি, আচ্ছা, কিন্তু আপনি একটু বারবার, তো আমি সম্মতি প্রকাশ করছিলাম বা দ্বিমত প্রকাশ করছিলাম মাথা নাইড়ে। তবে বলতে গিয়ে বলতে হয় আর কি, যে টার্গেট কিলিং যে সমাধান নয়, আর এই আপনি যে বারবার এরকম করে দেখাচ্ছিলেন অজ্ঞাতনামা কথাটা, এই দুটো কিন্তু খুব কিওয়ার্ড। টার্গেট কিলিং এবং অজ্ঞাতনামাটা নিয়ে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি সেটা আগে একটু বলে নেই। আমার বাড়ি চট্টগ্রাম জেলার হাটাজারি সার্কেলের এএসপি দায়িত্বপ্রাপ্ত ছিলেন বেশ কিছুদিন জনাব বাবুল আক্তার, যিনি সাম্প্রতিককালে, অতি সম্প্রতি, ওনার স্ত্রীকে গুপ্ত ঘাতকরা নৃশংসভাবে হত্যা করেছেন।
এবং যে ভদ্রমহিলাকে হত্যা করেছে উনি তো কোনো দোষ এই জীবনে উনি করেননি। আর বাবুল আক্তার যদি দোষ করে থাকেন সেটা হচ্ছে উনি অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে আগ্রাসী ভূমিকা নিয়েছেন। ইন আদার ওয়ার্ডস হি টুক, ইংরেজি ভাষায় বলি, হি টুক ইনিশিয়েটিভ, হি ওয়াজ প্রোঅ্যাক্টিভ। Bulk of the police officers don't take initiative and not proactive. নট এট অল। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেজন্য বাবুল আক্তারের স্ত্রীর যেখানে মারা গেছে, চট্টগ্রাম গেলাম 7 দিন আগে, আমি ওই জায়গাটা দেখতে গেলাম, ফুটপাথ ঘিরে রাখছে হলুদ টেপ দিয়ে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনা দাঁড়াইলো সে বাবুল আক্তার বাজ ভেরি এফিশিয়েন্ট অফিসার, হাটাদারির লোক তাকে মনে রাখছে। ওই একই হাটাদারি প্রসঙ্গে 2000-এর অধিক ব্যক্তি কম বেশি প্লাস মাইনাস অজ্ঞাতনামা হিসাবে বিভিন্ন কেসে কিন্তু এখনো আছে। এবং অজ্ঞাতনামা থেকে খারিজ করার জন্য সারা বাংলাদেশে, হাটাদারিতে না, একটা রাস্তা আছে, সেই রাস্তা হলো লেনদেন। এটার নামে বলে গ্রেপ্তার বাণিজ্য। এই গ্রেপ্তার বাণিজ্য শব্দটা বাংলাদেশের রাজনৈতিক অভিধানে, ডিকশনারিতে ঢুকেছে এই সরকার আমলে বেশি করে। অতীতে একটুখানি ঢুকছিল, উকি ঝুঁকি দিত, এবারে একটা পাকাপোক্ত আসন করে নিয়েছে ডিকশনারিতে। আর দুষ্ট লোকেরা বলতেছে ঈদের আগে একটা সুযোগ করে দিল আর কি। একটা গল্প বলি, 8.5, 9, 10 বছর আগে আবার এরকম গ্রেপ্তার হয়েছিল ঢাকা মহানগরে, বাইরের থেকে লোক ঢুকতেছে, সব এন্ট্রি পয়েন্ট আটকাইছে। আমি একজন নিকট আত্মীয়কে খোঁজার জন্য একটা থানায় গেছিলাম, ওর অরিজিনাল নাম ধরে অনেকক্ষণ সার্চ করে বললো না ওকে গ্রেপ্তার করা হয়নি, সেখানে নাই। আমার প্রতি সম্মান জানাইয়া বললো তাহলে আপনি ভিতরে এসে আইডেন্টিফাই করেন কোনটা আপনার। সম্মান জানাই আমি যে বললাম এই যে, ওরে ডেকে জিজ্ঞেস করা হলো যে কি রে তোর নাম তো খাতায় নেই, তুই এখানে ঢুকলি কেমনে? কথা আমার নাম, বাপের দেওয়া নাম তো এখানে লেখা হয় না, এখানে লেখা হয়েছে পুলিশ যে নাম দিছে ওই নাম। মানে হলো আপনার বাপের দেওয়া নাম হলো আব্দুর রহমান, কিন্তু গ্রেপ্তার সময় নাম লিখে দিল সলিমউদ্দিন সান অফ কলিমুল্লাহ, যাতে করে আপনার কোনো ট্রেসও না থাকে। এই সমস্ত খুঁটিনাটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী জানার কথা না। এই দেশটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একলা চালাইতে পারবেন না। শি নিডস দি কনফিডেন্স অফ গুড পুলিশ অফিসার্স, অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতিবিদ। এই জন্যই বলছি লেট আস ডিসকাস দিস প্রবলেম। আর যেটা আপনি বলতে আসছিলেন উত্তরাতে যে এতগুলো অস্ত্র পাওয়া গেল, এটা কি হবে? এগুলো কোত্থেকে আসতেছে? এই অস্ত্রগুলি কি কারোখানে একখানে ছিল? একটা পুকুরের মধ্যে এই অস্ত্রগুলো কেমনে আসলো? এত নীরবে আপনি মানুষ আবার আটকে আবিষ্কার করলেন। সাতছড়ি চা বাগানে সিলেটে আপনি অস্ত্র আবিষ্কার করছিলেন। অনেক জিনিস দাঁড়ায় গেছে। এখন যে আমাদেরকে বলা হচ্ছে ভারতীয় হাই কমিশন 2 জন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তির বাড়িতে গিয়েছেন দেখা করতে, গুপ্ত ঘাতকের হাতে তো খালি 2 জন মারা যায় নাই, অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তারা গিয়েছেন না। আমি নিজে খোঁজ নিয়ে জানিয়েছি যে তারা অনেকের ক্ষেত্রে গিয়েছেন। আমরা পেপারে হতে পড়ি নাই, না পেপারে কোনোদিন লেখা নাই, পেপারে লেখা নাই। প্রত্যেক এমবেসির দায়িত্ব কি সব এরকম বেছে বেছে যাওয়া? না, আমি বলতে চাচ্ছি এটা কি তাহলে ভারতীয় মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ইন্ডিয়ার, ওনার সন্তান মাননীয় এমপি, উনি এসে বলে যাওয়ার যে আপনাদের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট? আর রামকৃষ্ণ মিশনে যে নিরাপত্তা নিয়েছেন ভারতীয় সংসদ বা মন্ত্রী এসে বলে যাবেন আমরা সন্তুষ্ট? আপনার কর্মকাণ্ডের বিচারক কি প্রতিবেশী বা আমেরিকা বা রাশিয়া হওয়া উচিত? না। তাহলে আমি বারবার আপনাকে আনতে যাচ্ছি, এই যে উনি বলছেন, আপনি বলছেন এটার জন্য বেনিফিশিয়ারি কে, এটার উপকার কে পাবে? আমি উপকার কে পাবে দেখতেছি না, অপকার কিন্তু আমরা সবাই পাবো। আচ্ছা, আমি এটার উপর আপনাকে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি, এই পরিস্থিতি, এই পরিবেশটাতে পানি যখন ঘোলা হয় অনেক লোক সেখানে মাছ শিকার করতে চেষ্টা করে। সেটা উনি যেমন বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক আমেরিকান অ্যাম্বাসাডার সহ প্লেন ক্র্যাশে মারা গেছে, এন্ড অল লিটারেচার সেজ ইট ওয়াজ এ কনস্পায়ার্ড অ্যাক্সিডেন্ট অফ দি এয়ারক্রাফট। তাতে আমেরিকার অ্যাম্বাসাডারকে মারা হয়েছে বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য যে এটা একটা ন্যাচারাল অ্যাক্সিডেন্ট ছিল। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে বাংলাদেশের এইসব কর্মকাণ্ডে কে জড়িত আর কে জড়িত না, টেলিভিশনে অন রেকর্ড সব কথা বলাও সম্ভব না, সম্ভবত উচিত না। তাই আমাদের উচিত এটার জন্য আনুষ্ঠানিকভাবে বসা, যেখানে যার যতটুকু সম্ভব অবদান রাখা। আমার মনে হয় যে শেষ 30 সেকেন্ড আমরা অ্যাডভোকেট ইউসুফ হোসেন রহমানের কাছে শুনি। দেখুন, আমি যে সার্বিকভাবে যেটা মনে করি, সদিচ্ছাটা প্রথম। আমি মুখে বললে হবে না, সদিচ্ছা থাকতে হবে। আমি যদি এক মুখে বলে উস্কানি দেই, উস্কানি মুখে বক্তব্য রাখি, আবার বলে যে আসে জাতীয় কনভেনশন করে আলাপ করে, এটা কিন্তু হবে না। এটা জেনারেল কনসেন্সাস মনের থেকে আসতে হবে যে হ্যাঁ আসুন ঐক্যবদ্ধভাবে দেশটাকে সম্প্রীতির দিকে নিয়ে যায়, একটা সৌহার্দ্যের দিকে নিয়ে যায়, শান্তির দিকে নিয়ে যায়, তাহলে পরে সম্ভব। এবং আমি আশা করব ফখরুল ইসলাম যেটা বলেছেন সেটা মনের থেকে বলেছেন। যদি তাই বলে থাকেন, তার দল, তার নেত্রী যদি সেই দিকে ধাবিত হন, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তাদেরকে একাধিকবার বলেছেন আসুন আলোচনা করি, সমাধান করি, সেই স্ট্যান্ডিং যে আহ্বান এখনো আছে, আগামীতে থাকবে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন রহমান, জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে ওনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।